কাজে আফ্রিকা মানে হচ্ছে একটা পৃথিবীটা একটা কমপ্লিট প্যাকেজ, এক মহাদেশের মধ্যে, একটা প্লেটের মধ্যে। দেশে দেশে যে আমরা আফ্রিকা বলতে দুর্ভিক্ষ বোঝায়, যুদ্ধ বোঝায়, এটা তো আফ্রিকার লোকের দোষ নয়, এদের পিছনে বড় শক্তিগুলো আছে। আমাদের বাঙালি জাতি এতটুকু একটা নাটশেলের মধ্যে থাকে। কাজেই এরা কোন পরিবেশে থাকে এবং এদের জীবনযাত্রা, সামাজিক আচার ব্যবহার ইত্যাদি বোঝার জন্য তো আফ্রিকা ছাড়া আমাদের আর উপায় নেই। তো সেই সময়কার হাহাকারটা আমাদের মধ্যে থেকে গেছে কিনা আমি জানি না। আফ্রিকা নিয়ে আমি বরাবরের মতো সবসময় খুবই মুগ্ধ, উচ্ছ্বসিত। বিশেষ করে এখানকার গোধূলি বেলাটা আমার সবসময় ভালো লাগে। আফ্রিকা বলতে আমরা বলি আফ্রিকা, কিন্তু আফ্রিকাতে 54টা দেশ আছে এবং দেশের মাধ্যমেও কিছু মিন করে না, কারণ বর্ডার ভাঙে, বর্ডার গড়ে আমরা জানি। কিন্তু আফ্রিকা এশিয়ার পরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম শুধু মহাদেশ নয়, এখানে অসম্ভব সব ভ্যারিয়েশন আছে। এখানে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি যেমন আছে, ওল্ডেস্ট মরুভূমি আছে, আবার এভারগ্রিন রেন ফরেস্ট আছে, উঁচু সব পর্বত আছে। কাজে আফ্রিকা মানে হচ্ছে একটা পৃথিবীটা একটা কমপ্লিট প্যাকেজ, এক মহাদেশের মধ্যে, একটা প্লেটের মধ্যে। তো আফ্রিকা আমার প্রথমবার আসা হয়েছিল 2010 সালে। সেবার সাউথ আফ্রিকা এবং মোজাম্বিক ঘুরে গিয়েছিলাম মাসখানেক। সেই সময়কার হাহাকারটা আমাদের মধ্যে থেকে গেছে কিনা আমি জানি না। হয়েছে মিশর, বেশ ভালো ঘোরা হয়েছে। এবার আমরা মূলত এসেছিলাম আফ্রিকার সবচেয়ে উঁচু যে পর্বত কিলিমানজারো, সেটাতে আরোহণের জন্য। তারপর গ্রেট মাইগ্রেশন, যারা আমার মতো যারা প্রাণী ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, তাদের প্রত্যেকেরই স্বপ্ন সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে যাওয়া এবং সেরেঙ্গেটি এবং মাসাই মারার মধ্যে, মানে কেনিয়া তানজানিয়ার মধ্যে যে কোটি বললাম মিলিয়ন প্রাণীর যে মাইগ্রেশন হয় সেটা দেখা। তো ওইটা দেখার সৌভাগ্য এবার আমাদের হয়েছে। তো এগুলো খুব দুর্দান্ত ব্যাপার ছিল। এছাড়া যেমন আমরা তানজানিয়ার সীমান্তে অবস্থিত লেক নেট্রন দেখতে গিয়েছিলাম। পৃথিবীতে একটা ইউনিক লেক, যেখানে ফ্লেমিঙ্গোরা ব্রিড করে, অথচ অন্য প্রাণী সেখানে টিকতে পারে না, তারা মারা যায়। ওটা একটা বিষাক্ত হ্রদ। আবার ঠিক গতকালই আমরা পৃথিবীর সবচেয়ে বড় ডেজার্ট লেক তুরকানা হ্রদ ঘুরলাম এবং কেনিয়ার এক মাথা থেকে আরেক মাথা আমরা গাড়িতে গেলাম। তো এই মুহূর্তে আমরা উগান্ডাতে, এবং আমরা আশা করছি আফ্রিকার আরও কিছু জায়গা আমাদের এবার দেখা হবে, আরও কিছু প্রাণী দেখা হবে। তো আফ্রিকা নিয়ে আমি বরাবরের মতো সবসময় খুবই মুগ্ধ, উচ্ছ্বসিত। বিশেষ করে এখানকার গোধূলি বেলাটা আমার সবসময় ভালো লাগে। আমি জানি না কেন, এটা এমন একটা কারণ হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা 70,000 বছর আগে পৃথিবীর সব মানুষ আফ্রিকাতেই থাকতো। তো আমরা যেহেতু দীর্ঘ সময় সাভানাতে ছিলাম, সেই সময়কার এই যে সূর্য ডুবে যাওয়ার পর একটা হাহাকার অনুভূতি এবং এরপরে অন্ধকার নেমে আসবে, বিভিন্ন হিংস্র মানে আমাদের কাছে হিংস্র প্রাণীরা, সেই সময় আমি আদিযুগের কথা বলছি, যখন মানুষ বেশ অসহায় ছিল, শিকার করবে, যখন মানুষ গুহাবাসী ছিল, গাছের উপরে থাকতো, সেই সময়কার হাহাকারটা আমাদের মধ্যে থেকে গেছে কিনা আমি জানি না। কিন্তু আফ্রিকার গোধূলিটা আমি যেরকম একটা অদ্ভুত নির্লিপ্ত এমটিনেস ফিল করি, এটা আমি পৃথিবীর কোথাও করিনি। আর এবার একটা দারুণ ব্যাপার ঘটলো যে আদি মানুষ যে সমস্ত জায়গায় থাকতো, বিশেষ করে ওল্ডুভাই গর্জ তানজানিয়ার, এখানে আমাদের যাওয়া হয়েছে। এমনকি লেক তুরকানার কাছে, যেখানে ডক্টর রিচার্ড লিকি কাজ করেন, ওই এলাকাতে যাওয়া হলো। তো আমার কাছে সাভানা গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার জাস্ট স্পষ্ট মনে হয় এই যে মানুষ এবং মানুষের আদি যে প্রাণীগুলো গত 40 লক্ষ বছর ধরে অন্তত আমাদের কাছে যে ফসিল প্রমাণ আছে, যে তারা এখান দিয়ে হেঁটে গেছে এবং মানুষ এই হেঁটে সাভানা থেকে বেরোয় সারা পৃথিবীতে গেছে। তো এই জিনিসটা আমাকে খুবই আবেগাক্রান্ত করে তোলে। তাই আফ্রিকা, আদিগন্ত বিস্তৃত আফ্রিকা, বনের আফ্রিকা, মরুভূমির আফ্রিকা, সব কিছু আমার খুব প্রিয়। আমি শুধু চেষ্টা করতে চাই আফ্রিকাকে আরও একটু গভীরভাবে অনুধাবন করার। না, এটা তো খুব ডাইভার্স। এটা তো ইভেন যদি আমি আমাদের পাশের দেশ ধরি, কেনিয়াতে মরুভূমি আছে, সাব সাহারার কিছু অঞ্চল পড়েছে। কেনিয়াতে বিশাল তৃণভূমি আছে, কেনিয়াতে অরণ্য আছে। এই যে উগান্ডায় যেমন গরিলা থাকে, এরকম ঘন অরণ্যও আছে, তাই না? কাজে ওইটা বলা মুশকিল, কারণ যে এটুকুই বলতে পারি, আফ্রিকা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইন এ নাটশেল। পৃথিবীর সমস্ত জিনিসপত্র এখানে, এমনকি গ্লেসিয়ার পর্যন্ত আছে, অল্প হলেও আছে। এবং প্রাণী বৈচিত্র্যতে তো আফ্রিকা অপূর্ব। এবং সবচেয়ে বড় কথা, মানুষ বা এপ জাতীয় যত প্রাণী আছে, মানে এখন পর্যন্ত আফ্রিকাতে পাওয়া যায়, বনব, শিম্পাঞ্জি, গরিলার মতো প্রাণী। তো এদেরকে দেখার, মানুষের সাথে ডিএনএ যার সবচেয়ে বেশি মিল, সেই বনব। কাজেই এরা কোন পরিবেশে থাকে এবং এদের জীবনযাত্রা, সামাজিক আচার ব্যবহার ইত্যাদি বোঝার জন্য তো আফ্রিকা ছাড়া আমাদের আর উপায় নেই। না, আফ্রিকাতে সবসময় মানুষ ছিল, আফ্রিকাতেই তো মানুষ ছিল, মানুষ তো আফ্রিকাতেই ছিল। পরবর্তীতে আরবরা এবং ইউরোপিয়ানরা তাদের বাণিজ্যিক রুট হিসেবে বাণিজ্য, বায়ু, মৌসুম ব্যবহার করে বেশ কিছু আফ্রিকার বিভিন্ন জায়গা বাইর করেছে। যেমন আমরা ভাস্কো দা গামা জানি, যিনি কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ পার হয়ে গেছেন। এবং দুঃখজনকভাবে একই সঙ্গে আরব এবং শ্বেতাঙ্গরা আফ্রিকার অধিবাসীদেরকে আমরা জানি
যে শত শত বছর দাস হিসেবে ধরে নিয়ে যে বিক্রি করেছে, যেটা অন্যদের আশাটা আফ্রিকান বর্তমান মানুষের জন্য তো খুব একটা ভালো হয়নি। এখনও যদি আমরা তাকাই দেশে দেশে যে আমরা আফ্রিকা বলতে দুর্ভিক্ষ বোঝাই, যুদ্ধ বোঝাই, এটা তো আফ্রিকার লোকের দোষ নয়। এদের পিছনে বড় শক্তিগুলো আছে, যেখানে প্লাটিনাম খনি, হীরার খনি, তেলের খনি ইত্যাদিতে আছে, যুদ্ধ লাগিয়ে রাখছে যারা। এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, অন্যরা তাদের সম্পদ লুট করে নিয়ে যায়। তো আফ্রিকা আলাদাভাবে আবিষ্কারের কিছু নেই, বরং এখানকার মানুষেরা যথেষ্টই শান্তিপ্রিয়, তারা নিজেদের মধ্যে ভালোই ছিল, ভালোই আছে। বাইরের মানুষেরাই ঝামেলা করছে, কিন্তু বাইরের মানুষের মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজও করেছেন। ডক্টর লিকি যেমন ভালো কাজ করেছেন, জেন গুডাল ভালো কাজ করেছেন, ঠিক তেমন প্রাণী রক্ষায় কাজ চলছে। তো দিনের শেষে আফ্রিকা সারা পৃথিবীর বুকে এক অমূল্য সম্পদ। এটার জীববৈচিত্র্য, ভূপ্রকৃতি যদি রক্ষা করতে পারি, লাভটা আমাদেরই হবে। হ্যাঁ, অলরেডি ইতিমধ্যে তো রাখছে, সামনে আরও স্ট্রং রাখবে। এবং সারা পৃথিবীর এই যে এত মানুষ, ইউরোপিয়ান বলেন, এশিয়ান বলেন, আমাদের সাবকন্টিনেন্ট লোকেরা বলেন, যারা আফ্রিকাতে আসে, এখানকার জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে এতই তারা মুগ্ধ হয় যে তারা আর অন্য কোথাও যেতে চায় না। আমি অনেক মানুষ পেয়েছি আমেরিকা থেকে, ইউরোপ থেকে চলে আসছে আফ্রিকাতে। তারা বলে, না ভাই, এই যে খোলা প্রান্তর এবং এখানে জীবনযাত্রার মান এখনও সস্তা, অল্প পরিশ্রমে আমরা যেভাবে চলতে পারি, এটা তো আমরা চলতে পারছি না। এবং আপনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখছেন যে মানুষ দিনের শেষে এত বেশি স্ট্রেসফুল থাকে, তারা আর যতই ডলার বেতন দেন, এই স্ট্রেসফুল জিনিসটা নিতে চায় না। কারণ টাকা নিয়ে আপনি কি করবেন যদি না সেটা খরচ করে আপনি আরাম কিনতে পারেন। কাজেই আফ্রিকার যদি অন্য কিছু বাদ দিয়ে অর্থনৈতিক ভবিষ্যৎও দেখেন, এটা যত ওরা নিজেদের কাজটা, নিজেদের দেশের কাজ নিজে করতে পারবে, তত বেশি খুবই দ্রুত সমৃদ্ধি ঘটবে, আমাদের চেয়ে অনেক দ্রুত ঘটবে। আমাদের বাঙালি জাতি এতটুকু একটা নাটশেলের মধ্যে থাকে, তারা তাদের পাশের বর্ডারের ওপাশে কী আছে এটা নিয়েও কিছু জানে না। কাজে আফ্রিকার মানুষ নিয়ে এই যে কিছু হলেই ওরা ভয়াবহ মারামারি করে, মানুষ খায়, সবসময় যুদ্ধ বিগ্রহ করছে, এগুলোতে এক কিছুটা ওয়েস্টার্ন প্রোপাগান্ডা আছে, প্লাস আমাদের না জানার আগ্রহ। আমাদের মানুষ এটা জানেও না যে আফ্রিকাতে কয়টা দেশ আছে। আমি অনেক বাঙালিকে পেয়েছি, কিছু হলে বলো আফ্রিকা, সব তো একই ভাষায় কথা বলে, বা একই মানুষ, কালো মানুষ, মাথায় কোকড়া চুল, এই নিচু করে দেখার একটা প্রবণতা যে ওদের বুদ্ধি কম। তো এগুলো একটা জিনিস, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এটা একটাই প্রমাণ করে যে আমরা পৃথিবী নিয়ে কতটুকু কম জানি। তানজানিয়া বিশেষ করে দার এস সালাম পুরো আফ্রিকার সবচেয়ে নিরাপদ রাজধানীগুলোর মধ্যে একটা বলে। ওখানে আমার এক বড় দাদা, উনি প্রায় 10 বছর ধরে আছেন, উনি বললেন তুমি যেখানে নিশ্চিন্ত ইচ্ছে চলে যাও, কোথাও কোনো সমস্যা নেই। এবং আমি দেখেছি রাত 2টার সময় আমরা বন্দর এলাকায় গেছি, হাঁটাহাঁটি করেছি, জাঞ্জিবারে ছিলাম প্রায় 7 দিনের মতন, খুবই নিরাপদ জায়গা এবং নিরাপত্তা ফিল হয়েছে। রাস্তায় ছেলে মেয়ে সবাই কাজ করছে, মাছ বাজার থেকে শুরু করে বড়লোক রেস্তোরাঁ সবখানে আমরা গেছি, আমার কাছে খুবই নিরাপদ ফিল হয়েছে। কেনিয়ার আমরা অত্যন্ত দুর্গম জায়গায় যে জায়গাগুলোতে গিয়েছি, ওগুলোতে খুব নিরাপদ ছিল। আমরা নাইরোবিতে খুব অল্প সময় ছিলাম, তো আমি যতদূর শুনেছি অন্যান্য বন্ধুদের কাছে তারা বলে ঢাকার চেয়ে নাইরোবি অনেক নিরাপদ। তো আমার কাছে ওইরকম বিপজ্জনক কিছু এখনও মনে হয়নি, কিন্তু পরের বার যে আরও বেশি দিন থাকলে বুঝতে পারবো। এবং উগান্ডাও আমার কাছে এখন পর্যন্ত মানে নিরাপত্তাহীনতা এই বোর্ডটা আমাকে দেয়। কাজে আমার মনে হয় পৃথিবীর সমস্ত জায়গায় কিছুটা নিরাপদ, কিছুটা ঝুঁকিপূর্ণ। এটা একটু কমন সেন্স খাটিয়ে একটু ইনফরমেশন জেনে গেলেই ভালো হয়। না, এটা এতটাই আলাদা, ঠিক যেমন ঢাকা, কেউ যদি ঢাকা ঘুরে সে কি সিলেটের হাওড় নিয়ে জানতে পারবে, না রাজশাহীর পদ্মা নদী নিয়ে জানতে পারবে, না পার্বত্য চট্টগ্রামের জাতিদের নিয়ে জানতে পারবে। কাজে আমার সবগুলোই টুকটাক করে দেখতে হবে। তো আপনি অন্তত এদিকে যদি মরক্কো মিশরটা দেখেন, তাহলে উত্তরে দেখা হলো দক্ষিণ আফ্রিকা তো অবশ্যই যেতে হবে। দক্ষিণ আফ্রিকা গেলে ইস্টার্ন আফ্রিকায় যদি আপনি কেনিয়া, তানজানিয়া, উগান্ডা কিছুটা ঘুরে ফেলেন, ওয়েস্টে যদি মালি না গেলেও সেনেগাল কিছুটা দেখেন, কিছুটা দেখা হলো। এরপরও সেন্ট্রাল আফ্রিকার এতগুলো দেশ, এতগুলো রিজন আলাদা, বাকি থাকলো কালাহারি, নামিবিয়ার আরেকটা জায়গা, বতসোয়ানা আরেকটা জায়গা, বেনিন আরেকটা জায়গা, আদি মানুষের মানে খুবই ইম্পর্টেন্ট জায়গা ইথিওপিয়া। কাজেই আফ্রিকা নিয়ে আমি কোনো 1টা 2টা 3টা 5টা জায়গা চুজ করতে চাই না। যার যেটা সামর্থ্য মতো সে ততগুলোই ঘুরুক। মাসাইরা পৃথিবীর মানে বর্তমান পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, মানুষের তো আসলে সব মানুষই তো এক, হোমো স্যাপিয়েন্স সাপিয়েন্স, তাদের মধ্যে আমরা জাতি বলে ভাগ করি, প্রজাতি নয় জাতি। তো মাসাইরা হচ্ছে সবচেয়ে লম্বা জাতি। আপনারা জেনে অবাক হবেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভ্যারিয়েশন কিন্তু আফ্রিকাতে। সবচেয়ে লম্বা জাতিটাও এখানে মাসাই, সবচেয়ে ছোট্ট জাতিটাও এখানে পিগমি। তো মাসাইদের সাথে আমরা মিশার সৌভাগ্য হয়েছে, আমরা খুব ভালো বন্ধু হয়েছে ফ্র্যাঙ্ক। আমরা তার গ্রামে গিয়েছিলাম এবং পরবর্তীতে আরেকটা মাসাই গ্রামে আমরা যেয়ে তাদের বিভিন্ন উৎসব, নাচ, গান ইত্যাদি দেখেছি। আমরা যে সমস্ত কথা বইপত্র শুনে ওরা খুব সাহসী যোদ্ধা এবং সারাদিন মানুষ মারে, হানাহানি করে, ব্যাপারটা মোটেও এরকম নয়। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা আছে, তাদের নিজস্ব আচার আচরণ আছে, তাদের নিজস্ব মেলামেশা, বিবাহ, নৈতিকতা, একদম নিজস্ব একটা ঘরানা। যেহেতু তারা পশু পালক একটা সম্প্রদায়, যারা একসময় মিশরের নিচ থেকে
মাইগ্রেট করে করে কেনিয়া আসছে, তারপর তানজানিয়া পর্যন্ত গিয়েছে। তো তারা এই ঊষর প্রান্তরে টিকে থাকতে হয় কিভাবে, এটা তারা তাদের জন্য আবিষ্কার করে নিয়েছে। তো এটা শুধু আমি দেখার জন্যই গিয়েছি, সাক্ষী হওয়ার জন্য। আমার কোনো ওপিনিয়ন এখানে গুরুত্বপূর্ণ নয়। এবং দেখে, বিশেষ করে তাদের নাচ গান এবং তাদের ভিতরে যে একটা খুবই কৌতূহলী এবং মায়া মমতাপূর্ণ মন আছে, এটা দেখে আমি অভিভূতই হয়েছি।